হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে রায় এই বিষয়টি নিয়ে। তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 366 থেকে শুরু করে ধারা 373 পর্যন্ত আলোচনা করা হয়েছে রায় সম্পর্কে। তো আমার আজকের ক্লাসটি হলো পার্ট 1। চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। প্রথমেই ধারা 366, এখানে বলা আছে রায় ঘোষণার পদ্ধতি। অর্থাৎ এই ধারা অনুযায়ী মনে রাখবেন যে বিজ্ঞ আদালত কোনো মামলার বিচার কার্য শেষ করার পরে রায় ঘোষণা করবেন অথবা অন্য কোনো সময় পরবর্তীতে রায় ঘোষণা করবেন। সেক্ষেত্রে পরে অন্য সময় যদি রায় ঘোষণা করে, মামলার যে পক্ষদ্বয় আছে, মামলার তো দুটো পক্ষ, তো এই পক্ষদ্বয়কে তারিখ জানানো হবে যে কত তারিখে রায় ঘোষণা করা হবে। তো সংশ্লিষ্ট দিনে রায় ঘোষণার দিন বিজ্ঞ আদালত যেটা করবে যে আদালতের ভাষায় অথবা আসামি বা আসামির আইনজীবী বুঝতে সক্ষম হবে এরকম অন্য কোনো ভাষায় এই রায়ের সারাংশ পড়ে শোনাবেন। আর ক্ষেত্রবিশেষ পক্ষদ্বয়ের অনুরোধ ক্রমে বিজ্ঞ আদালত সম্পূর্ণ রায় পড়ে শোনাবেন। তো এই রায়ে কয়েকটি বিষয় আছে যেগুলো উল্লেখ থাকতে হবে, যেমন প্রথম এবং প্রধানত বিচার্য বিষয় রায়ে উল্লেখ থাকতে হবে। দ্বিতীয়ত আদালতের সিদ্ধান্ত এবং সিদ্ধান্তের কারণ উল্লেখ থাকতে হবে। তৃতীয়ত এই দণ্ডবিধি অথবা অন্য কোন আইনের কোন ধারার অধীনে শাস্তি দেওয়া হবে সেই ধারা এবং সেই আইনের নাম উল্লেখ করতে হবে। এবং চতুর্থ ফাইনালি শাস্তি, জেল জরিমানা কি শাস্তি হচ্ছে সেই শাস্তির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তো এই হলো ধারা 366। এবারে আসি পরবর্তী ধারা 367, যেখানে বলা আছে রায়ের ভাষা ও রায়ের বিষয়বস্তু। মনে রাখবেন যে বিজ্ঞ আদালতের ভাষায় অথবা ইংরেজি ভাষায় রায় লিখবেন এবং এই যে রায় লেখা হবে, তো বিজ্ঞ আদালতের বিজ্ঞ বিচারক তিনি এই রায় লিখবেন। আর তিনি যদি রায় লিখতে না পারেন, দেখা গেছে অনেক রায় হয় 1 পাতা 2 পাতা, আবার অনেক রায় হয় যে শত শত পাতা বা হাজার হাজার পাতা। যেমন রিফাত শরীফ হত্যাকাণ্ডের এই রায় অনেকগুলো পাতা ছিল, আবার মনির খুকু হত্যাকাণ্ড সেখানেও অনেক অনেক পাতা ছিল। তো সব কিছু মিলিয়ে যেটা হবে যে বিজ্ঞ বিচারক তিনি নিজের হাতে রায় লিখবেন। আর তিনি যদি নিজের হাতে রায় না লেখেন, তাহলে যেটা করতে হবে সেটা হলো যে বিজ্ঞ বিচারক তিনি রায়ের প্রতি